সোহান লার্নিং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওটিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালের একটি প্রশ্নের সমাধান করা হয়েছে। আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিটি প্রশ্নকে আমরা যথারীতি দুইটা ভাগে ভাগ করে সমাধান করে থাকি। আমাদের প্রথম অংশে 1 নম্বর হতে 40 নম্বর পর্যন্ত 40টি এবং পরবর্তী অংশে 40টি প্রশ্নের সমাধান করে থাকি। আমাদের আজকের ভিডিওতে প্রথম 40টি প্রশ্ন সমাধান করা হয়েছে। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করেছি সেটির কোড হচ্ছে দাসলা সেট 1। আজকের প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ অপশনের মৃত্যুকুদা। 2 নম্বর প্রশ্ন দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের কাজী নজরুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে গ অপশনের হুমায়ুন আহমদ। 4 নম্বর প্রশ্ন কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে অংশু, কর, আলো, রশ্মি, প্রভা, দীপ্তি, বিভা, ময়ূর। তাই এখানে সঠিক উত্তরটি হবে ঘ অপশনের অংশ। স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক অপশনের বিস্মরণ। 6 নম্বর প্রশ্ন কারক শব্দটির অর্থ? গ নম্বর অপশনের যা ক্রিয়া সম্পাদন করে। 7 নম্বর প্রশ্ন কর্মকারকের উদাহরণ নয় কোনটি? এখানে ক, খ, ঘ যে তিনটি অপশন রয়েছে তিনটি হচ্ছে কর্মকারকের উদাহরণ। এখানে গ নম্বর অপশনটি রয়েছে বাবাকে বড় বই করে, এটি হচ্ছে অপদান কারক। 8 নম্বর প্রশ্ন সকলকে মর্ত হবে বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে সকলকে শব্দটির নিচে রেখা টানা আছে, আমাদের সকলকে মর্ত হবে এটি হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া। 9 নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি অপশনের মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে খ নম্বর অপশনে CONQUEROR কনকিউরার, যার অর্থ হচ্ছে জয়ী। এরপর 10 নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানানটি রয়েছে ঘ নম্বর অপশনে INCANDESCENT ইনক্যান্ডিসেন্ট, যার অর্থ হচ্ছে প্রজ্বলিত। 11 নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান? 11 নম্বর প্রশ্নের 4টি বানানের মধ্যে শুদ্ধ বানানটি গ নম্বর অপশনে রয়েছে CONNOISSEUR। 12 নম্বর প্রশ্ন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যে অনেস্টি শব্দটি। এখানে 4টি নাম রয়েছে, অনেস্টি শব্দটি হচ্ছে গুণবাচক বিশেষ্য। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বর অপশনে অ্যাবস্ট্রাক্ট নাউন। 13 নম্বর প্রশ্ন দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড বাক্যে গোল্ড শব্দটি। এখানে গোল্ড শব্দটি হচ্ছে বস্তুবাচক, তাই আমাদের সঠিক উত্তরটি হবে ঘ অপশনের ম্যাটেরিয়াল নাউন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে 4টি সেন্টেন্স রয়েছে, এই 4টি সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে ক অপশনে সেটি শুদ্ধ, আহসান ইজ বেটার টুডে। এরপরে খ নম্বর অপশনটি হচ্ছে হি প্রিভেন্টেড মি টু গো। এখানে প্রিভেন্টেডের পরে প্রেপোজিশন হিসেবে ফ্রম ব্যবহার করতে হবে এবং পরবর্তী পারার সাথে আইএনজি যোগ হবে। শেষ ক নম্বর অপশনটি ভুল। এরপরে গ নম্বর অপশনটিতে আই হ্যাভ এ লট অফ ফার্নিচার্স অর্থাৎ ফার্নিচারের পরে যুক্ত হয়েছে, সেজন্য গ নম্বর অপশনটিতে ভুল রয়েছে। এরপর হচ্ছে দি বাস সার্ভিস হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু ফগ। এখানে বাস সার্ভিস হবে না, বাস সার্ভিসের পরিবর্তে বাস জার্নি হবে, সেজন্য ঘ নম্বর অপশনটিও ভুল। তাহলে তুলনামূলক ভালো বোঝাতে আমাদের ক নম্বর অপশনটি সঠিক। 15 নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ? 15 নম্বর প্রশ্নে 4টি অপশন রয়েছে এবং এই 4টি অপশনের মধ্যে খ নম্বর অপশনটি শুদ্ধ, আই এম সিনিয়র টু ইউ বাই 3 ইয়ার্স। 16 নম্বর প্রশ্ন হি ইজ এনভিয়াস ড্যাশ মাই সাকসেস বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। 16 নম্বর প্রশ্নে যে সঠিক প্রেপোজিশনটি বসবে সেটি হচ্ছে গ নম্বর অপশনের অফ। এনভায়াস অফ অর্থ হচ্ছে কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ। 17 নম্বর প্রশ্ন আনিস ইজ গোট ড্যাশ ক্রিকেট বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। এখানে 4টি প্রেপোজিশন রয়েছে, এই 4টি প্রেপোজিশন থেকে সঠিক প্রেপোজিশনটি হবে এট। গোটের অর্থ হচ্ছে কোনো কাজে দক্ষ বা পারদর্শী। 18 নম্বর প্রশ্ন হি হ্যাজ ল্যাক ড্যাশ মানি বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। তাহলে এখানে সঠিক শব্দটি অর্থাৎ প্রেপোজিশনটি হবে গ অপশনের অফ। ল্যাক অফ, যার অর্থ হচ্ছে কোনো কিছুর অভাব। 19 নম্বর প্রশ্ন আই অবজেক্টেড ড্যাশ হিজ প্রপোজাল বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। সঠিক শব্দ প্রেপোজিশনটি হবে ক অপশনের টু। অবজেক্টেড টু অর্থ হচ্ছে কোনো বিষয়ে আপত্তি জানানো।
20 নম্বর প্রশ্নটি হচ্ছে রেস্ট ইজ নেসেসারি ড্যাশ মি নাও। বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ বসবে। এখানে সঠিক প্রিপোজিশনটি হবে গ অপশনের ফর, কারোর জন্য কোনো কিছু প্রয়োজনীয়। 21 নম্বর প্রশ্ন 1 + 2 + 3 + 4 + ... +19 সমান কত? আমাদের এই প্রশ্নটি যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসতে দেখা যায়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। তাহলে এ ধরনের যদি প্রশ্ন থাকে, ধারা থাকে, তাহলে সেটা যোগফল নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটি হচ্ছে n × n + 1 / 2। এখানে আমাদের n হবে পদের সংখ্যা, অর্থাৎ 1 + 2 + 3 + 4 এভাবে যদি ধারাটি থাকে, শেষে যেই পদটি থাকবে সেটাকে আমরা পদের সংখ্যা হিসেবে ব্যবহার করি, অর্থাৎ n এর মান হিসেবে ব্যবহার করি। তাই আমরা পড়লাম 19 × 19 + 1 / 2। 19 সাথে যখন 1 যোগ করবো সংখ্যাটা 20 হয়ে যাবে। 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 19কে 10 দিয়ে গুণ করলে 190। আমাদের 21 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ অপশনের 190। 22 নাম্বার প্রশ্ন পিতা ও মাতার বয়সের গড় 20 বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 16 বছর হলে পুত্রের বয়স কত? প্রথমে পিতা ও মাতার বয়সের গড় রয়েছে, এরপর আবার পিতা, মাতা ও পুত্র তিনজনের বয়সের গড় রয়েছে। আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি। এই অঙ্কটিও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় বারবার রিপিটেড হয়। প্রথমে লিখলাম পিতা, মাতা ও পুত্রের মোট বয়স, যেহেতু তাদের গড় বয়স 16 বছর এবং এখানে ব্যক্তি হচ্ছে 3 জন, তাই মোট বয়স বের করার জন্য 16কে 3 দিয়ে গুণ করেছি, 48 বছর আসলো। এরপর নিচে লিখলাম পিতা ও মাতার মোট বয়স। আমাদের পিতা ও মাতার গড় বয়স দেওয়া আছে 20 বছর, তাহলে তাদের মোট বয়স বের করতে গেলে 2 জন, তাই 2 দিয়ে গুণ করেছি, 40 বছর। 48 থেকে 40 বিয়োগ করলে 8 বছর থাকে, এই 8 বছরই হবে পুত্রের বয়স। সঠিক উত্তর হবে ক নম্বর অপশনটি। 23 নাম্বার প্রশ্ন একজন বোলার গড়ে 17 রান দিয়ে 60টি উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 8 রান দিয়ে 3টি উইকেট পান, তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? তাহলে আগের খেলাগুলোতে গড়ে 17 রান দিয়ে 60টি উইকেট পেয়েছেন, আবার পরবর্তী ইনিংসে 8 রান গড়ে দিয়ে 3টি করে উইকেট পেয়েছেন। তাহলে তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন সেটি বের করতে বলা হয়েছে। আমরা প্রথমে লিখলাম 7 উইকেটের মোট রান। যেহেতু গড়ে 17 রান করে দেওয়া হয়েছে, 17 × 7 = 119 রান। এরপরে লিখলাম 3 উইকেটের মোট রান, উইকেট প্রতি 8 রান করে দেওয়া হয়েছে, 8 × 3 = 24 রান। 119-এর সাথে 24 যোগ করে দিলে 143 রান আসে, সেটি হচ্ছে 7 উইকেট এবং 3 উইকেট, 10 উইকেটের মোট রান। আমাদের উইকেট প্রতি গড় রান বের করতে গেলে 143কে 10 দিয়ে ভাগ করে দিলে উইকেট প্রতি গড় রান বের হয়ে আসে 14.3 রান। সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের 14.3 রান। 24 নম্বর প্রশ্ন পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। তাহলে পিতা ও 2 পুত্র মোট 3 জন, তাদের বর্তমান গড় বয়স হচ্ছে 20 বছর। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? প্রথমে নির্ণয় করলাম পিতা ও 2 পুত্রের বর্তমান মোট বয়স 20 × 3 = 60 বছর। এরপর নির্ণয় করলাম 2 বছর পর 2 পুত্রের মোট বয়স, যেহেতু তাদের গড় বয়স 12 বছর দেওয়া আছে, 2 বছর পর তাদের মোট বয়স হবে 12 × 2 = 24 বছর। পিতা ও 2 পুত্রের বর্তমান মোট বয়স আমরা বের করেছি 60 বছর। এখন 2 পুত্রের যে বয়সটা বের করেছি সেটা হচ্ছে 2 বছর পরে 24 বছর। এখন আমরা বর্তমানে 2 পুত্রের মোট বয়স কত সেটা নির্ণয় করব। বর্তমানে 2 পুত্রের মোট বয়স হবে 24 বিয়োগ, যেহেতু পুত্র 2 জন এবং 2 বছর পরে আমরা হিসাব করছি, সেজন্য সেটা থেকে 2 × 2 অর্থাৎ 2 জন পুত্র 2 বছর পর 2 × 2 বিয়োগ করে দিয়েছি। তাহলে 24 থেকে 4 বিয়োগ করে দিলে 2 জন পুত্রের বর্তমান মোট বয়স হচ্ছে 20 বছর। আমাদের রিকোয়ার্ড হচ্ছে পিতার বর্তমান বয়স তো সেটা নির্ণয় করা। আমরা লিখলাম সুতরাং পিতার বর্তমান বয়স সমান 60 বিয়োগ 20 = 40 বছর। সঠিক উত্তরটি হবে ক অপশনের 40 বছর। 25 নাম্বার প্রশ্ন এক বাক্স আঙ্গুর 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। ওই আঙ্গুর 3400 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? তাহলে আমাদের প্রশ্নে বলা আছে এক বাক্স আঙ্গুর যখন 2750 টাকায় বিক্রয় করা হয়েছে তখন 450 টাকা ক্ষতি হয়েছে। তাই আমরা লিখলাম নিচে যেহেতু 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হয়েছে, সুতরাং ক্রয় মূল্য হবে 2750 টাকার সাথে যেটি ক্ষতি হয়েছে সেটি যোগ করে দিতে হবে, অর্থাৎ 2750 যোগ 450। 2750 এর সাথে 450 যোগ করে দিলে 3200 টাকা আসে। তাহলে আমাদের
ওই আঙ্গুর যদি ৩,৬০০ টাকায় বিক্রয় করে কতটুকু লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের ক্রয় মূল্য ৩,২০০ টাকা এবং ওই আঙ্গুর আবার বিক্রয় করা হচ্ছে ৩,৬০০ টাকায়, তাই বিক্রয় মূল্য বেশি হওয়ার কারণে লাভ হয়েছে। আমরা নিচে লিখলাম সুতরাং ৩,৬০০ টাকায় বিক্রয় করার লাভ সমান ৩,৬০০ বিয়োগ ৩,২০০ সমান ৪০০ টাকা। সঠিক উত্তর হবে গ অপশনের ৪০০ টাকা লাভ। ২৬ নম্বর প্রশ্ন, একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসেবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? তাহলে একজন চা ব্যবসায়ী প্রতি কেজি চা পাতা ৮০ টাকা দিয়ে ক্রয় করেছেন, আবার প্রতি কেজি চা পাতা ৭৫ টাকা দিয়ে বিক্রয় করেছেন। এভাবে করায় তার মোট ৫০০ টাকা ক্ষতি হয়েছে। আমাদের মূল প্রশ্নটি হচ্ছে কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন। আমরা আগে নির্ণয় করলাম প্রতি কেজিতে ক্ষতি হয়, তাহলে তিনি প্রতি কেজি চা পাতা ৮০ টাকা দিয়ে কিনেছেন, ৭৫ টাকা দিয়ে বিক্রয় করেছেন, সেই হিসেবে প্রতি কেজিতে ক্ষতি হয়েছে ৫ টাকা। আমাদের মোট ক্ষতি হচ্ছে ৫০০ টাকা। তাহলে সুতরাং তিনি চা পাতা ক্রয় করেছিলেন ৫০০কে, যখন প্রতি কেজির ক্ষতি ৫ দিয়ে ভাগ করে দিয়েছি আমাদের উত্তর বের হয়ে আসলো ১০০ কেজি। সঠিক উত্তরটি হবে ঘ অপশনের ১০০ কেজি। আমাদের ভিডিওগুলোতে অঙ্ক প্রশ্নের সমাধান করার সময় আমরা কৌশল ব্যবহার করে সমাধানের চেষ্টা করে থাকি, যাতে অঙ্কের উত্তর বের করতে আমাদের সময় কম যায় এবং সহজে মনে রাখতে পারি। ২৭ নম্বর প্রশ্ন, একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আমরা ছাগলটির ক্রয় মূল্য বের করার জন্য এখানে ছোট্ট একটি সূত্র ব্যবহার করেছি। সূত্রটি হচ্ছে উপরে হচ্ছে বেশি মূল্য ডিভাইডেড বাই ক্ষতি পার্সেন্ট যোগ লাভ পার্সেন্ট, পাশে গুণ ১০০। আমাদের এখানে বেশি মূল্য হচ্ছে ৪৫০ টাকা, বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে সেজন্য আমরা বেশি মূল্যের জায়গায় ৪৫০ টাকা বসিয়েছি। আমাদের ক্ষতির যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে ১০% এবং লাভের যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে ৫%। তো আমরা নিচে লিখলাম ১০ যোগ ৫, পাশে গুণ ১০০ লিখে দিলাম। ৪৫০ উপরে রয়েছে ১০ এবং ৫ যোগ হলে ১৫। ৪৫০কে ১৫ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে ৩০০০ টাকা। সঠিক উত্তরটি হবে খ অপশনের ৩০০০ টাকা। ২৮ নম্বর প্রশ্ন, একটি কাজ খ একা ১০ দিনে এবং খ একা ১৫ দিনে শেষ করতে পারলে খ ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে একটি কাজ সেটা যদি ক একাকী করে তাহলে সে ১০ দিনে শেষ করতে পারে, আবার খ যদি একাকী করে তাহলে ১৫ দিনে শেষ করতে পারে। আমাদের রিকোয়ার্ড হচ্ছে ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি। যেহেতু খ কাজটি করতে ১০ দিন সময় লাগে, সুতরাং ক একদিনে শেষ করতে পারবে ১০ ভাগের ১ অংশ। একইভাবে খ একা করলে ১৫ দিন সময় লাগে, সুতরাং ক একা একদিনে করতে পারবে ১৫ ভাগের ১ অংশ। এরপরে আমাদের প্রশ্ন বের করতে বলা হয়েছে ক ও ক একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে। তাই আমরা নিচে এসে বের করলাম ক ও খ একত্রে একদিনে করতে পারে ১০ ভাগের ১ যোগ ১৫ ভাগের ১ অংশ। তাহলে আমরা এখানে ১০ এবং ১৫ লসাগু নিয়েছি, সেটা হচ্ছে ৩০। এরপরে ৩০ লসাগুকে যখন আমরা প্রথম ভগ্নাংশের হর ১০ দিয়ে ভাগ করে উপরে লব ১ দিয়ে গুণ করে দিব ৩ আসবে। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগু ৩০কে ভাগ করলে ২, ২কে ১ দিয়ে গুণ করলে ২ আসবে, সমান হচ্ছে ৩০ ভাগের ৫ অংশ। এটাকে যখন আমরা কাটাকাটি করি ৬ ভাগের ১ অংশ চলে আসে। এরপর আমরা লিখলাম ক ও খ একত্রে ৬ ভাগের ১ অংশ সম্পন্ন করে একদিনে, সুতরাং ক ও ক একত্রে একবার সম্পূর্ণ অংশ সম্পন্ন করে ১ গুণ ৬ সমান ৬ দিনে। সঠিক উত্তরটি হবে ক অপশনের ৬ দিনে। ২৯ নম্বর প্রশ্ন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিলোমিটার ও ৫ কিলোমিটার। নদীপথে ৩০ কিলোমিটার যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? লঞ্চ ও স্রোতের গতিবেগ দেওয়া আছে প্রশ্নে। ঘন্টায় ১৫ কিলোমিটার লঞ্চের গতিবেগ এবং ঘন্টায় ৫ কিলোমিটার হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে নদীপথে ৩০ কিলোমিটার যাবে আবার ফেরত আসবে। নদীপথে যদি ৩০ কিলোমিটার যাওয়া হয় এবং ৩০ কিলোমিটার গিয়ে যদি আবার ফেরত আসে, তাহলে একবার স্রোতের অনুকূলে যেতে হবে আর একবার স্রোতের প্রতিকূলে আসতে হবে। তাই আমরা প্রথমে লিখলাম স্রোতের অনুকূলে ৩০ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে। স্রোতের অনুকূলে অতিক্রম করার সময় যখন নির্ণয় করব, তখন যে দূরত্ব অতিক্রম করা হয়েছে সেটাকে
লঞ্চের গতিবেগ ও স্রোতের গতিবেগ দুইটা যোগ করে ভাগ করব। আমাদের এখানে লঞ্চের গতিবেগ দেওয়া আছে 15 কিলোমিটার, স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। 15কে 5 দিয়ে যোগ করলে 20 আসে, 30কে 20 দিয়ে ভাগ করলে হবে 1.5 ঘন্টা। আবার যখন স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার অতিক্রম করবে, প্রতিকূলে অতিক্রম করলে লঞ্চের গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে এবং 30কে 15 বিয়োগ 5 দিয়ে ভাগ করে দিলে আসে 3 ঘন্টা। আমাদের এই কৌশলটি মনে রাখতে হবে, যখন স্রোতের অনুকূলে যাবে তখন লঞ্চের গতিবেগ ও স্রোতের গতিবেগ যোগ করতে হবে, আবার স্রোতের প্রতিকূলে যখন যাবে তখন লঞ্চের গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। এখন আমরা মোট কত ঘন্টা সময় লাগবে সেটা বের করব। আমাদের স্রোতের অনুকূলে 30 কিলোমিটার অতিক্রম করতে 1.5 ঘন্টা সময় লাগবে, আবার স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। মোট সময় হচ্ছে 4.5 ঘন্টা। আমাদের একবার অনুকূলে একবার প্রতিকূলে হিসাব করছি, তার কারণ হচ্ছে 30 কিলোমিটার গিয়ে আবার পুনরায় একই জায়গায় ফেরত আসবে, সেজন্য আমাদের একবার স্রোতের অনুকূলে যেতে হবে, ফিরে আসার সময় স্রোতের প্রতিকূলে আসতে হবে। সেই হিসেবে আমাদের মোট ঘন্টা হচ্ছে 4.5 ঘন্টা। সঠিক উত্তর হচ্ছে গ অপশনটি। 30 নম্বর প্রশ্ন, কোন দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? তাহলে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য 8 দিনে চললে কতজন সৈন্য এসেছিল? আমরা প্রথমে লিখলাম দিন বাকি, তাহলে আমার নতুন সৈন্য আসছে 10 দিন পর, তাই আমরা 20 থেকে 10 বিয়োগ করে আমাদের দিন বাকি বের পেলাম 10 দিন। আমরা প্রথমে লিখলাম 10 দিনের খাবার মজুদ আছে 720 জনের, সুতরাং একদিনের খাবার মজুদ আছে 720 গুণ 10। একইভাবে লিখলাম সুতরাং 8 দিনের খাবার মজুদ আছে 720 গুণ 10 ভাগ 8। যেহেতু অবশিষ্ট খাদ্য 8 দিন চলেছে, সেজন্য আমরা 8 দিনের খাবার মজুদ আছে কতজন সেটা নির্ণয় করেছি। 720কে 10 দিয়ে গুণ করে 8 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসে 900 জনের। আমাদের মূল রিকোয়ারটি হচ্ছে নতুন কতজন সৈন্য এসেছিল সেটা বের করা। আমরা লিখলাম নতুন সৈন্য এসেছিল 900 বিয়োগ 720, 900 থেকে 720 বিয়োগ করে দিলে আমাদের নতুন সৈন্য হয় 180 জন। 31 নম্বর প্রশ্ন, চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হবে গ অপশনের চুরি করা। 32 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এখানে সঠিক বানানটি হচ্ছে ক অপশনের পসারিণী। তাহলে প দন্ত স আকার বন্ধুর রস্বীকার মূর্ধন্য ন দীর্ঘইকার পসারিণী। 33 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এখানে একান্নবর্তী শব্দটির বানান হয়েছে এবং সঠিক বানানটি হবে গ অপশনটি। এ ক আকার দন্ত নয় ন ব থয় রেফ দীর্ঘইকার একান্নবর্তী। 34 নম্বর প্রশ্ন, মধ্যাহ্ন কোন সমাস? মধ্যাহ্ন হচ্ছে তৎপুরুষ সমাস। সঠিক উত্তর হবে খ অপশনটি। এরপরে হচ্ছে 35 নম্বর প্রশ্ন, নিরামিষ কোন সমাস? নিরামিষ হচ্ছে অব্যয়ভাব সমাস এবং এর বাসবাক্য হচ্ছে আমিষের অভাব। একইভাবে 34 নম্বর প্রশ্ন, সহোদর কোন সমাস? সহোদর হচ্ছে বহুব্রীহি সমাস এবং এর বাসবাক্যটি হচ্ছে সহ উদর যার। 37 নম্বর প্রশ্ন, যে ব্যক্তির দুহাত সমান চলে এক কথায় কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে খ অপশনের সব্যসাচী। 38 নম্বর প্রশ্ন, ইহলোকে যা সামান্য নয় এক কথায় কি হবে? সঠিক উত্তরটি হবে গ অপশনের অলোক সামান্য। 39 নম্বর প্রশ্ন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ অপশনের অহ যোগ অহ। 40 নম্বর প্রশ্ন, নিরস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ অপশনের নি যোগ রস। আমাদের এই ভিডিওতে 40টি প্রশ্নের সমাধান করা হয়েছে। পরবর্তী ভিডিওতে বাকি 40টি প্রশ্নের সমাধান করা হবে।